স্যার, গত 2টা মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দেন না। ঘরে বউ পোলাপান আছে, আমাকে তো চলতে হয়। একবার চিন্তা করে দেখছেন স্যার, টাকার অভাবে স্যার ঘরে বাজার সদাই করে নিয়ে যেতে পারি না। অথচ স্যার গত 2 মাস ধরে গাধার মতো খাটতাছি। আজকে যদি বিল পরিশোধ না করেন, আপনারা এখানে আর কাজ করতে পারবো না স্যার। এই গাধা কি কও, কাজ না করলে টাকা পাইবা? স্যার, আপনি গত 2 মাস ধরে আমাকে একই কথা কইতাছেন, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। এমনি হলে কেমন হইব স্যার? আমাকে টাকা পয়সাও দিচ্ছেন না। স্যার, আপনারা তো জানেন আমরা লেবার মানুষ, প্রতিদিন কাজ করে ঘরে বাজার করে নিয়ে যেতে হয়। আচ্ছা যাও, কাজ করো, দিমুনে যাও। না স্যার, আমগো টাকা দেন। কন্ট্রাক্টর সাহেব, আজকে তো 100 বস্তা মাল আইব। ওরা যদি চলে যায় তাহলে আপনার মাল কে উড়াইবে? তার চেয়ে বরং আমি কই কি, 1 সপ্তাহের ওগো টাকা দিয়া দেন, পরের টাকা না হয় আপনি পরে দিলেন। একদম ঠিক কইছো। লেবারদের টাকা যদি মালিক ঠিক মতো না দেয়, তাহলে কি লেবারদের লইয়া কাজ করানো যাইবো না। আজ দেই কাল দেই কইয়া মালিক তো টাকা ঠিক মতো দিতেছে না। কত টাকা বাইজে গেছে। আচ্ছা ঠিক আছে, এই কাজের কন্ট্রাক্টটা যেহেতু আমি নিছি, লেবারদের সুখ দুঃখে তো আমারই পাশে থাকতে হবে, তাই না? এখানে 2 লাখ টাকা চেক আছে। ভাবছিলাম এই চেকটা দিয়া নতুন কিছু মাল নেব। তোমাদের যেহেতু টাকার দরকার, টাকাটা লও। 1 লাখ টাকা উঠাইয়া তোমরা নিবা, যে টাকাটা পাও। আর 1 লাখ টাকা তোমাদের অগ্রিম দিলাম। সত্যি কইতেছেন স্যার? আর হ্যাঁ, সত্যি কইতেছি, চেকটা দেখলে বুঝতে পারবা এটা 2 লাখ টাকা চেক। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন দিয়ে কাজ করে যাও। কন্ট্রাক্টর সাহেব, এইটা আপনি কামটা ঠিক করলেন? আমি কইছি 1 সপ্তাহের টাকা দিতে, আপনি ওরে পুরো 2 লাখ টাকা দিয়ে দিলেন। কামটা আপনি ঠিক করেন না। দূর মিয়া, আপনি কি ইঞ্জিনিয়ার হইছেন পেঁয়াজ খাইয়া, তাই না? আমি কি এতই বোকা 2 লাখ টাকা একটা চেক দিয়ে দিব? আরে মিয়া, আমার অ্যাকাউন্টে 1,70,000 টাকা আছে। ব্যাংকে যখন যাবে না, ব্যাংক তো বাউন্স করে দিব। ওরে কন্ট্রাক্টর সাহেব, আপনি তো সেই একটা বিটকেল মিয়া। ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এই ওয়াশরুমটা যদি পুরো টাইলস ব্যবহার করি, তাহলে কত টাকা বেশি খরচ পড়বে? 4-5 হাজার টাকা পার স্কোয়ার ফিটে বেশি লাগতে পারে। তাইলে স্যার, আপনারা কি আমগুর সাথে মজা করতেছেন? কম দিহি স্যার। কালকে যে চেকটা দিলেন, এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম। ব্যাংকের কর্মকর্তারা কি উল্টা পাল্টা কয়, চেক ব্রাউন না ব্রাউন্স হয়ে গেছে। টাকা তো দিতাছে না স্যার। এমন কেন করতেছেন স্যার আপনারা? কোন একটু। বাউন্স করে দিচ্ছে মানে? তাহলে টাকা কই গেল? কন্ট্রাক্টর সাহেব, একটা মিসিং হয়ে গেছে। কি মিসিং? আর বললেন না, আপনার মাল আনতে গিয়া 30,000 টাকার দরকার পড়ছে। তাই আমার পকেটে আপনার সাইন করা চেক ছিল, আমি 30,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুইলা ফেলাই। দূর মিয়া, আপনি এটা কোনো কাম করছেন? আপনি যে ব্যাংক থেকে 30,000 টাকা উঠাইছেন, এই কথাটা তো আমারে বলতে পারতেন। আপনি তো আমারে কোনো কিছুই বলেন নাই। লোকটা কত আশা করে ব্যাংকে গেছে, সব আশা তো মাটি হয়ে গেল। জাভেদ ভাই, এদিকে আসো। শোনো, তুমি মনে কিছু করো না, বুঝছো? এটা তো ভুল হয়ে গেছে, চিন্তা করো না। মালিক 2-1 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তুমি ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠাই নি, 2-1টা দিন কষ্ট করো, কোনো সমস্যা নাই। তাহলে কি চেকটা আমার কাছে রাখুন? হ্যাঁ, চেকটা তোমার কাছে রাখো। 2-1 দিন পরে তো এই চেকটা দিয়ে টাকা উঠাইতে হবে। যাও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষটা এইভাবে বোকা বানাইতে হয়, বুঝছেন না? বুঝেন নাই? বুঝছি, আপনি যে বিটকেল মিয়া। আপনি আমারে বোকা বানান না। আরে তুমি জাবেদ না, আমাদের বাসায় কাজ করছিলে? হ চাচা, আমি জাবেদ। তো তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন? চাচা, আমি অনেক কষ্ট করে কান্না করতেছি। কি করবো চাচা এখন? কোন তো একটু। আমি বুঝতে পারছি রে জাবেদ, ওরা তো রক্ত চোষা বাদর। গরিব মানুষের টাকা আমায় খেয়ে ওরা বড় লোক হয়েছে। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না।
আমি একটা ব্যবস্থা করতেছি। কাল তুমি 12টা বাজে ব্যাংকে যাবে, তোমার ব্যাংকের চেক পাস হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করো না, ওকে? ঠিক আছে চাচা। তাহলে কাজের কি অবস্থা এখন বলেন তো? এই তো আগাচ্ছে মোটামুটি। টাকা পয়সা তো ঠিকঠাক ভাবে দেন না। আরে টাকা এই নেন কন্ট্রাক্টর সাহেব, আপনার 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা মানে কিসের টাকা? আমগো পাওনা 1 লাখ টাকা আমরা বুঝা পাইছি, বাকি 1 লাখ টাকা ফেরত দিলাম। আমগো কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে না। কি কইতাছো তুমি? টাকা উঠাইলে কেমনে? ব্যাংকে তো টাকাই জমা হয়নি। নাটক বন্ধ করেন কন্ট্রাক্টর সাহেব। আর কত গরিব মানুষের রক্ত চুইসা খাইতে খাইতে আজকে আপনার বড়লোক হইছেন। আপনারা তো মানুষ না, মানুষ নামের জানোয়ার। তুমি কি সব বাজে বাজে কথা কইতেছো জাবেদ মিয়া? জাভেদ, তুমি লেবার হয়ে আমাদের সাথে বেদবি করতেছো। চুপ করেন আপনারা। আপনারা তো নরম মানুষ পাইলে যাতা ব্যবহার করেন। আরে আপনারা কি একবার ভাইবা দেখছেন আপনারা যে মানুষ, আমরা রক্ত মাংস করা সেই একই মানুষ। আর আমগো টাকা মাইরা খেয়া আপনারা আরামে এসে চলতেছেন, আর আমরা টাকা না পায়া বউ পোলাপা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরি, অনাহারে থাকি। আরে আপনাদের কি কোনো বিবেক নাই? উপরওয়ালা দেখতেছে, আপনাদের এই শাস্তি একদিন পেতেই হবে। আপনারা তো দুজনে কুবুদ্ধি করে অ্যাকাউন্টে টাকা জমাই করেন নাই, যাতে আমি ব্যাংকে গেলে ফেরত চলে আসতে পারি। আল্লাহর রহমতে একজন ভালো মানুষের উসিলায় আমগো টাকাটা আমরা ফেরত পাইছি। আজকে যদি আপনাকে এই 1 লাখ টাকা আমি মাইরা খাইতাম, তখন আপনাকে উচিত শিক্ষা হতো, তাই না? কিন্তু আমি তো আপনাকে মতো জানোয়ার না। আমরা গরিব মানুষ হইতে পারি, কিন্তু আপনাকে মতো অমানুষ না। আপনারা যে হাজার হাজার গরিব মানুষের হক নষ্ট করতেছেন, হক মাইরা খাইতেছেন, এই সাজা একদিন উপর আল্লাহ ঠিকই দিব। ব্রিফকেস হাতে একজন অন্ধ লোক হেঁটে যাচ্ছে, অপর পাশে দুজন লোক আসছিল। হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে অন্ধ লোকটা পড়ে গেল। অন্ধ লোকটা পড়ে যাবার পর ব্রিফকেসে থাকা টাকাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তারপর অন্ধ লোকটি মাটিতে বসে ব্রিফকেসটা খুঁজতে লাগলো। জাফর শরীফকে ইশারা করে বলল, এই লোক চোখে দেখে না, অন্ধ, টাকাগুলো সরিয়ে ফেল। শরীফ মাটিতে বসে অন্ধ লোককে জিজ্ঞাসা করলো, আরে ভাই, আপনি কি চোখে দেখেন না? এভাবে গায়ের উপরে এসে পড়লেন? হ্যাঁ ভাই, চোখে দেখি না বলেই তো পড়ে গেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন, আমার ব্রিফকেসটা মাটিতে পড়ে গেছে, আমাকে একটু তুলে দিবেন? দাঁড়ান, আমি তুলে দিচ্ছি, আপনার কষ্ট করতে হবে না। বলেই শরীফ ব্রিফকেসের বাইরে পড়ে থাকা টাকার বান্ডিলগুলো প্যান্টের পকেটে এবং শার্টের ভিতর দিয়ে বুকের ভেতরে লুকোনো শুরু করলো। অন্যদিকে জাফর গাছের কিছু ডাল এনে ব্রিফকেসের ভেতরে ভরতে লাগলো। গাছের ডালগুলো ভরার পর ব্রিফকেসটা অন্ধ লোকের হাতে দিল। ব্রিফকেসটি হাতে পেয়ে অন্ধ লোকটি জাফর এবং শরীফকে ধন্যবাদ জানালো। তানিয়া নামের একটি মেয়ে দূর থেকে তাদের এই ঘটনা দেখলো এবং খুবই আশ্চর্য হলো। এরপর তানিয়া কিছুক্ষণ ভেবে তাদের কাছে গেল। তানিয়া তাদের কাছে গিয়ে জাফরকে বলল, আরে আপনারা এগুলো কি করছেন? অন্ধলোক বুঝে ফেলার আগেই জাফর এক হাত দিয়ে মেয়েটার মুখ আটকিয়ে ধরল। আমরা এলাকার স্থানীয় পোলাপান, আমরা যা করেছি ভালোই করেছি। এরপর জাফর শরীফের কাছে এক বান্ডিল টাকা যায়। শরীফ টাকাটা বের করে জাফরের হাতে দেয়। এরপর জাফর মেয়েটিকে বলে, এই নে, তোকে এক বান্ডিল টাকা দিলাম, তুই টাকাগুলো নিয়ে কেটে পড়। তানিয়া মাথা দিয়ে না করলো তার টাকা লাগবে না। এবার জাফর তানিয়াকে ভয় দেখাতে লাগলো, টাকা নিবি না ভালো কথা, যদি মুখ খুলিস একদম মেরে ফেলবো। শরীফ আর জাফর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল। এরপর অন্ধ লোকটির কাছে একজন লোক আসলো। স্যার, আমি মাসুদ। ও মাসুদ, আচ্ছা তুমি যেহেতু এসেছো তাহলে আমার এই ব্রিফকেসটা নিয়ে আমার অফিসে পৌঁছে দিও। তারপর লোকটি ব্রিফকেসটি নিয়ে সেখান থেকে চলে গেল। তানিয়া অন্ধ লোকটিকে বলল, আরে ভাইজান, আপনি কি বোকা? আপনার সব টাকা তো ধোকা দিয়ে নিয়ে গেল। ওরা তো শুধু টাকা নিয়ে গেছে, আমার জানটা তো নেয়নি, না হলে যে গুলি করে আমাকে মেরে ফেলতো। ওদের কাছে পিস্তল আছে, আপনি কিভাবে দেখলেন? তানিয়া এই কথা বলার পর অন্ধ লোকটা চোখের সানগ্লাসটা খুলে ফেলল। আমি অন্ধ নয়, সবকিছুই চোখে দেখি। আপনি অন্ধ নয়, অথচ ওরা আপনাকে ধোকা দিয়ে সব টাকা নিয়ে গেল, আপনি কিছুই বললেন না, প্রতিবাদও করলেন না। আমি ইচ্ছা করেই প্রতিবাদ করিনি, টাকাগুলো তাদের দিয়ে দিয়েছি। আসলে ওই টাকাগুলোর মধ্যে মাত্র 2টো করে অরিজিনাল টাকা আছে, তাছাড়া আর বাকিগুলো সব কাগজ। টাকাগুলো পেয়ে খুশিতে শরীফ আর জাফর রাস্তা দিয়ে হাসতে হাসতে হেঁটে আসছে। বুঝেছিস দোস্ত, আর আমাদের চাকরি করা লাগবে না,
ঠিকই বলেছিস, দাঁড়া, টাকাগুলো তুই আর আমি ভাগ করে নেই। টাকাগুলো বের করার পর যখনই টাকাগুলো ভাগ করতে যাবে, তখনই তারা দুজন দেখলো বান্ডিলের উপরে শুধু দুটো অরিজিনাল নোট আর বাকি সব কাগজ। তারা দুজন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে হায় হায় করতে লাগলো। এদিকে তানিয়া অন্ধ লোকটিকে বলল, এরকম করার কারণটা আমি কিছুই বুঝতে পারলাম না, একটু খুলে বলবেন আমাকে? এমন সময় একটা গাড়ি এসে থামলো। তারপর গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে অন্ধ লোকটাকে সেলুট করলো। গাড়ির ড্রাইভার হাতে থাকা ব্লেজারটা অন্ধ লোকটিকে পরিয়ে দিল এবং একটি সানগ্লাস অন্ধ লোকটির চোখে পরিয়ে দিল। এবার তানিয়া অবাক হয়ে দেখতে লাগলো আর লোকটিকে বলল, আসলে আপনি কে বলুন তো? আমি রায়হান গ্রুপ অফ কোম্পানির এমডি রায়হান চৌধুরী। একথা তানিয়া শুনে রীতিমতো অবাক হয়ে গেল। তারপর লোকটিকে বলল, স্যার, আমি তো আপনার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছিলাম। আমি সব জানি যে লোক দুটো টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে, তারাও আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে, যেখানে আমার অফিস, ওই এলাকার একজন নেতা আমাকে রিকোয়েস্ট করেছিল তার দুজন ভাতিজাকে চাকরি দেওয়ার জন্য। আমি তো জানি নেতাদের ভাই ভাতিজারা সবসময় গুন্ডা পান্ডা হয়, তাই তাদেরকে যাচাই করার জন্য এই নাটকটি আমার করতে হয়েছে। আমার কোম্পানির জন্য তো সৎ, নীতিবান, আদর্শবান একজন লোকের দরকার, যার প্রতি আমি বিশ্বাস রাখতে পারবো। তাদের মাঝে এর কোনোটাই নেই যেটা তোমার মাঝে আছে। কংগ্রাচুলেশনস, আমার ইন্টারভিউ তুমি সিলেক্টেড। কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করবে আর তোমার বেতন হবে মান্থলি 50,000 টাকা। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি অনেক বড় একটা বিপদে ছিলাম। আমার বাবা অসুস্থ, আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন। ওকে, ভালো থেকো। আর হ্যাঁ, কাল থেকে তুমি অফিসে আসবে। কথা বলেই লোকটি সেখান থেকে গাড়িতে উঠে চলে গেল। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। রিয়া, এই রিয়া, জমিদের বাচ্চা কই রে? মা ডাকছেন আমাকে? এই, কানে কি তুলো গুজে রেখেছিস? কানে শুনতে পারিস না? এই নে, এই কাপটা নিয়ে যা, আর আমার জন্য এক কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে যা। আচ্ছা মা। এই ছোট লোকের বাচ্চা, তোর না একদিন বলেছি আমাকে মা বলে ডাকবি না? হ্যাঁ, জন্মের সময় মাকে খেয়েছিস, এখন আবার আমাকে খাবি? মারিয়া, তুমি কি ঘুমাচ্ছ? না মা, এমনি একটু চোখটা লেগে গেছিল। তোমাকে কি এই বাড়িতে খাওয়ার ঘুমানোর জন্য নিয়ে এসেছি? ছোট লোকের বাচ্চা। এই ঘরে কত কাজ পড়ে আছে, এগুলো কে করবে? হ্যাঁ, যা যা, আমার ঘরটা পরিষ্কার করে দেয়া, যা যা। মা চুল ছাড়েন, ব্যথা পাচ্ছি মা। মা, কি ব্যাপার মা, তুমি এটা কি করছো? ভাবির এভাবে চুল ধরে আছো কেন? আর ভাবি এভাবে কেন চিৎকার করছে? দেখ না, তোর ভাবির মাথাটা ব্যথা করছিল, আমি টিপে দিচ্ছিলাম, আর ছোট বাচ্চাদের মতন কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু বাইরে যাচ্ছি। দেখ, এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে, তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ খাইয়ে মেরে ফেলবো। আর খবরদার একটা কথা বলবি না। কি রে আবির, হঠাৎ আমার অফিসে, কোনো মতলব? না ভাইয়া, কোনো মতলব না। তুমি তো সারাক্ষণ অফিসে পড়ে থাকো, বাসায় কি ঘটে একবারও ভেবেছো? কেন, বাসায় কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা হলে আমাকে খুলে বল। ভাইয়া, তুমি সারাক্ষণ অফিসে একা থাকো, আর ভাবিও ওইদিকে বাসায় একা থাকে। আমি একসময় ভাবির রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ভিতর থেকে আওয়াজ আসে, মা ভাবিকে মারছে, আর বলছিল এই কথা যদি কেউ জানতে পারে, তোকে আর তোর পেটের বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলবো। তোর মাথা ঠিক আছে? তুই মায়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছিস। জানতাম ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করবে না, এর জন্যই তো আমি ভিডিও করে নিয়ে আসছি। এই যে দেখো, নিজের চোখেই দেখো। এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে, তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ খাইয়ে মেরে ফেলবো। আর খবরদার একটা কথা বলবি না। আমি কল্পনাও করতে পারতেছি না আমার মা আমার সন্তানকে মেরে ফেলতেছে। ভাই, এখন আমি কি করব? আচ্ছা ভাইয়া, তুমি এক কাজ করো, কালকে অফিস থেকে একটু আগে আগে বাসায় ফিরে এসো, আর কি ঘটে কালকেই দেখতে পাবে। আমার মা আমার সন্তানকে মেরে ফেলতে চায়, এটা আমার ভাবতেই কষ্ট হচ্ছে। আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে, আমি তার গর্ভের সন্তান।
তাড়াতাড়ি মুছে আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। মা আপনি না একটু আগে চা খেয়েছেন? এই একদম মুখে মুখে তর্ক করবি না, আমি যেটা বলবো সেটাই করবি। রিয়া, তোমার কি মাথা ঠিক আছে? এই অসময়ে তুমি এরকম কাজ করতেছো কেন? ওঠো, ওঠো। সাকিব তুই আইসস বাবা? বোরারে এতবার করে না করলাম, কোনো কথাই শুনে না, আর আমার তো কোনো কাজই করতে দেয় না। থাক মা, হয়েছে। আর কষ্ট করে তোমাকে মিথ্যা নাটক সাজাইতে হবে না। ভাইয়াকে আমি সবকিছু খুলে বলে দিয়েছি, তুমি যে এতদিন ভাবির সাথে কি কি করেছো। কি কি করেছি মানে? তুই কি বলতে চাস? মা, ছোটবেলা রিয়া রিয়ার মাকে হারাইছে। বাসর রাতে সারা রাত আমাকে কি বলছে জানো? আমার হাত ধরে কান্নাকাটি করে বলছে আমি আমার মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইনি, তোমাকে পাইছে, সেজন্য সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে। রিয়া আর আমার বাচ্চা তোমার কি এমন ক্ষতি করছে? তুমি ওদের দুজনকে মারার জন্য উঠে পড়ে লাগছে। রিয়া বলো না মা, আমি তোমাকে জ্বালাই? ও কি বলছে এসব? হ্যাঁ মা, তুমি তো ভাবির মুখ বন্ধ সেই দিনই করে দিয়েছো। যেদিন ভাবি তোমার কাছে আসছিল মায়ের আবদার নিয়ে, তুমি তো তখন অপমান করে তাকে ফিরিয়ে দিয়েছিলে। আর মা, আমাদের বোন তানিয়ার যখন বিয়ে হলো, বিয়ে দেওয়ার পর থেকে সবসময় ওর খোঁজখবর নিচ্ছ ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে কি ব্যবহার করে, খারাপ না ভালো? ও তো আমার মেয়ে। বাহ মা বাহ, তোমার মেয়ে মানে তোমার মেয়ে, তোমার ছেলের বউ তোমার মেয়ে না। তোমার কি মনে আছে মা, বিয়ের দিন আমার শ্বশুর যখন রিয়াকে তোমার হাতে দিয়ে বলেছিল আমার মেয়েটাকে দেখে রাখবেন, তুমিও বলেছিলে যে হ্যাঁ আজকের পর থেকে রিয়া আমার মেয়ে, তুমিও আশ্বাস দিয়েছিলে মা। সেই আশ্বাস কি মিথ্যে ছিল মা? ছি বাবারে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আসলে আমি সয় সম্পত্তির লোভে পড়ে ভুলেই গেছিলাম যে তোরা আমার একটা পরিবার। আর আসলে আমি সব সময় মনে করতাম আমার সহসর পোলাটাকে বৌমা ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি সব নিয়ে নিবে, এই কারণে আমি তোকে বলেছিলাম এইগুলা। আসলে আমি কোনো কিছু মনে করে বলিনি, বাবাকে মাফ করে দে বাবা। মা, আমার কাছে তোমার মাপ চাইতে হবে না, তোমার যদি মাপ চাইতে হয় ওর কাছে চাও। বৌমা আমাকে মাফ করে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে। ছি মা, মেয়ের কাছে কি কখনো মা মাফ চায়? তার থেকে আপনি আমার আর আপনার নাতির জন্য দোয়া করবেন। আমার লক্ষ্মী বৌমা, আসো আমার বুকে আসো। আমার উপর রাগ করে থাকিস না, আজকের থেকে তোর সমস্ত দায়িত্ব আমার, আর তুই আজকের থেকে আমার মেয়ে।